Dear students, I hope you are fine. Welcome to my YouTube channel Ideal English Teacher. আজ আমি তোমাদের সামনে চলে এসেছি সেন্টেন্স মেকিং নিয়ে। সেই সেন্টেন্স মেকিং কিন্তু আমি আগে তোমাদের করেছিলাম, 2-3টে ক্লাস হয়েছে আগে। ঠিক আছে, আজকে সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার 10 আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে ইংরেজিতে কথা বলতে হলে, টু স্পিক ইন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখতে হলে তোমাদের অবশ্যই সেন্টেন্স মেকিং জানতে হবে। সেন্টেন্স মেকিং ছাড়া, উইদাউট সেন্টেন্স মেকিং স্পোকেন ইংলিশ ইজ নট পসিবল। তাই প্রত্যেকে আগে টেন্স শেখার আগে সেন্টেন্স মেকিং অবশ্যই শিখতে হবে। লেট আস স্টার্ট। Sentence making. Sentence making. দেখো, আজকে একটা নিউ স্ট্রাকচার তোমাদের শেখাবো। স্ট্রাকচার 10, এটা একটা নিউ স্ট্রাকচার। তোমরা এখান থেকে অনেক একটা নতুন ধরনের বিভিন্ন বাক্যগুলিকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবে সো ইজিলি। স্ট্রাকচার STRUCTURE, স্ট্রাকচার 10। এই স্ট্রাকচার 10টা কি না, এখানে এই স্ট্রাকচার 10টা হচ্ছে, এখানে অবশ্যই একটি ফাইনিট ভার্ব এবং একটি নন ফাইনিট ভার্বের উপস্থিতি থাকবে। এই বাক্যে একটি ফাইনিট ভার্ব এবং একটি নন ফাইনিট ভার্ব। দেখো, তাই আমি লিখে দিচ্ছি এখানে, বাক্যে একটি ফাইনিট FINITE একটি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এর উপস্থিতি। দেখো, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। দেখো, তাহলে ব্র্যাকেটে আমি লিখে দিলাম বাক্যে একটি ফাইনিট ভার্ব এবং একটি নন ফাইনিট ভার্বের উপস্থিতি। অর্থাৎ একটা বাক্যে কটা ভার্ব আসবে? দুটো ভার্ব আসবে, একটি ফাইনিট ভার্ব থাকবে এবং আর একটা নন ফাইনিট ভার্ব থাকবে। কি করে সম্ভব? ঠিক আছে, এটা কি পসিবল? এটা পসিবল। কি হবে দেখো, আমি আগে স্ট্রাকচারটা লিখে দিই, তারপরে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কোনটি আমি আলোচনা করব। সাবজেক্ট আমি নম্বর বসিয়ে দিচ্ছি, 1 নম্বর। ভার্ব, ফাইনিট ভার্ব লিখি। ভার্ব 2 নম্বর। অবজেক্ট 3 নম্বর। সেকেন্ড ভার্ব, সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তাই আমি করে লিখলাম সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। অবজেক্ট যদি থাকে, ইফ এনি। প্রিপজিশন, 4, 5, 6,
কমপ্লিমেন্ট। সাত। ঠিক আছে, তাহলে দেখে নাও বাক্যের প্রথমে কি বলেছে, 1 নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে ফাইনিট ভার্ব মানে ভার্ব, 3 নম্বরে কি আছে অবজেক্ট, আগে আমরা শিখেছি। এবারে দেখো 4 নম্বরে একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে দেখো, একটি ফাইনিট ভার্ব, আবার বলেছি আরেকটি নন ফাইনিট ভার্বের উপস্থিতি থাকবে। আমি আরেকটা ভার্ব দিলাম সেকেন্ড ভার্ব, এই ভার্বটা আছে নন ফাইনিট। কি লিখে দিলাম আমি, নন FINITE, নন ফাইনিট। ঠিক আছে, এই সেকেন্ড ভার্ব এর সঙ্গে সেকেন্ড ভার্বটা কি হবে, সেকেন্ড বা বাকি যে দ্বিতীয় ভার্ব থাকবে সেই দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়ে কিন্তু 4 নম্বরে বসবে। আর ওই ভার্বটা, ওই আইএনজি যুক্ত ভার্বটা হবে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কেন বলবো আমি পরে। যুক্ত অবজেক্ট 5 নম্বরে, অর্থাৎ ওই ভার্বে যদি কোনো অবজেক্ট থাকে, যদি থাকে বসাবে, না থাকলে বসানোর প্রয়োজন নেই। তারপরে কি বসবে, অবজেক্ট না থাকলে প্রিপজিশন বসবে, প্রিপজিশনের পর কি বসবে, কমপ্লিমেন্ট, সেটা আমরা জানি। প্লাস বাক্য আরো বড় হতে পারে, তাই ডট ডট আমি দিয়ে দিলাম। ক্লিয়ার, তাহলে 1 নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে ফাইনিট ভার্ব, 3 নম্বরে অবজেক্ট, আর অবজেক্টের পরে 4 নম্বরে সেকেন্ড ভার্ব, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। দেখো এর নিয়মটা কি, অবজেক্ট আর হচ্ছে আমি নন ফাইনিট ভার্ব আন্ডারলাইন করে দিলাম, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, আর হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই দ্বিতীয় ভার্বটি, সেকেন্ড ভার্বটি কাকে বোঝাবে, প্রথম বাক্যের অবজেক্টকে বোঝাবে। এই সেকেন্ড ভার্বটি সবসময় মনে রাখবে, সেকেন্ড ভার্বটি প্রথম বাক্যের কাকে বোঝাবে, অবজেক্টকে কিন্তু বোঝাবে। অর্থাৎ অবজেক্ট হচ্ছে এই ভার্বের কাজটি করবে, অবজেক্টই এই ভার্বের কাজটি, সেকেন্ড ভার্বের কাজটি করবে। তাহলে সেকেন্ড ভার্বটি প্রথম বাক্যের একমাত্র অবজেক্টকে বোঝাবে, অন্য সাবজেক্টকে নয়, ফাইনাল ভার্বকে নয়, কাকে, অবজেক্টকে বোঝাবে। সবসময় মনে রাখবে, অর্থাৎ অবজেক্ট এই সেকেন্ড ভার্বের কাজটি করবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে স্ট্রাকচার 10 দিয়ে বাক্য লেখার সময় তোমাদের কয়েকটা রুলস বলো বা ফিচার্স, বৈশিষ্ট্য জানতে হবে। 3টে থেকে 4টে বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 3টে বৈশিষ্ট্য যদি প্রযোজ্য হয় তাহলে কিন্তু তোমরা স্ট্রাকচার 10 দিয়ে বাক্য লিখতে পারবে, অর্থাৎ একটি ফাইনাল ভার্ব এবং একটি নন ফাইনাল ভার্বের উপস্থিতি। ঠিক আছে, সেই 4টে নিয়ম কি কি দেখো, আমি আলোচনা করে দিচ্ছি, তারপর আমি লিখে দেবো। তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর রুল, দ্বিতীয় ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এই নন ফাইনাল ভার্বটি দ্বিতীয় ভার্বটি প্রথম বাক্যের কাকে বোঝাবে, অবজেক্টকে যেন বোঝায়। ঠিক আছে, তাহলে বাংলা বাক্য দ্বিতীয় ভার্বটি প্রথম বাক্যের অবজেক্টকে বোঝাবে, 1 নম্বর। 2 নম্বর, অবজেক্টটি অর্থাৎ এই অবজেক্ট কর্ম সেকেন্ড ভার্বের কাজটি করবে, অবজেক্ট কিন্তু এই ভার্বের কাজটি করবে। ক্লিয়ার? আর 3 নম্বর হচ্ছে এই ভার্ব, সেকেন্ড ভার্ব প্লাস আইএনজি, সেকেন্ড ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স থাকবে এটা, অর্থাৎ কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে, কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে বোঝাবে। এই কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে যদি না বোঝায় তাহলে কিন্তু তুমি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারবে না, তাহলে এই গঠন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং এটা এই ভার্বটি কি হিসেবে কাজ করবে না, একটা কন্টিনিউয়াস সেন্স থাকবে, অর্থাৎ গোয়িং অন অ্যাকশন হবে, কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে, কাজটি শেষ নেই বোঝাবে। ক্লিয়ার? আর এই গ্রামারটার নাম হচ্ছে কি, অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল কেন না, ঠিক অবজেক্টের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। দেখো এটাকে নন ফাইনাল ভার্ব বলে। কেন নন ফাইনাল ভার্ব না, নন ফাইনাল ভার্ব হচ্ছে, আমি আলোচনা করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, আর অবজেক্টের পরে বসেছে বলে এর নাম হচ্ছে অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। এই 3টে বা 4টে বৈশিষ্ট্য যদি প্রযোজ্য হয় তাহলে আমরা ওই বাক্যটিকে স্ট্রাকচার 10 এর সাহায্যে আমরা ট্রান্সলেট করব ইংরেজিতে। ক্লিয়ার?
আচ্ছা, এবারে দেখো আমি মুছে দিচ্ছি। এবার রুলস, তোমরা খাতায় লিখে নাও। নিয়ম বা বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো এই স্ট্রাকচারে ফেরাতে গেলে, এই স্ট্রাকচারে বাক্য লিখতে গেলে এই কটা নিয়ম আছে বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি প্রযোজ্য হলে তাহলে আমরা এই স্ট্রাকচারে সেন্টেন্স লিখতে পারবো। 1 নম্বর, সেকেন্ড ভার্বটি প্রথম ভার্বের, সেকেন্ড ভার্বটি প্রথম ভার্বের অবজেক্টকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। 2 নম্বর, অবজেক্টটি সেকেন্ড ভার্বের কাজটি করবে। 3 নম্বর, সেকেন্ড ভার্বের কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, বোঝাবে। অর্থাৎ একটা গোয়িং অন, গোয়িং গোয়িং অন অ্যাকশন, অর্থাৎ একটা গোয়িং অন অ্যাকশন হবে। চার নম্বর, গ্রামারে এর নাম অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। দেখো চারটের মধ্যে 3টে বৈশিষ্ট্য ভালো করে মনে রাখবে। এই 3টে বৈশিষ্ট্য প্রযোজ্য হলে আমরা স্ট্রাকচার 10 দিয়ে বাক্য তৈরি করতে পারবো ইংলিশে। তাহলে সেকেন্ড ভার্বটি প্রথম বাক্যের অবজেক্টকে বোঝাবে। দেখো সেকেন্ড ভার্ব ছিল, প্রথম বাক্যের অবজেক্টকে বোঝাবে। অবজেক্টটি সেকেন্ড ভার্বের কাজ করবে, অর্থাৎ অবজেক্টটি ওই সেকেন্ড ভার্বের কাজটি করবে। সেকেন্ড ভার্বের কাজটি ক্রমাগত চলছে বা ঘটছে, কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বলেছি, ওটা কন্টিনিউয়াস টেন্স হবে আর গোয়িং অন অ্যাকশন হবে। ঠিক আছে, ক্রমাগত কাজটা চলছে বা ঘটছে, না হলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অবজেক্টের পরে বসাতে পারবে না। গ্রামারে এর নাম হচ্ছে, ইংলিশ গ্রামারে এর নাম অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। কেন? অবজেক্টের পরে বসেছে বলে, অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে বলে এর নাম অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা চলে যাব এক্সাম্পল। তবে এক্সাম্পলের আগে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। FINITE ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বটা কি পথে জানতে হবে। ঠিক আছে না, ফাইনিট ভার্ব হলো কি ভার্ব? সমাপিকা ক্রিয়া, বাংলা অর্থ।
ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব ওইগুলো যে ভার্ব সাবজেক্টের পার্সেন্ট, নাম্বার, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, যে ভার্ব সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত। ধরো আমি বললাম হি গো, গোজ, গো হয় না, গোজ হয়, হি গোজ। ক্লিয়ার? তাহলে দেখো এই গোজ ভাবটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন না, সাবজেক্ট দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত। তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে এটা কিন্তু, এই ভাবটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি সাবজেক্ট আই দিই, আমি যাই, তখন কিন্তু আমার গোজ হবে না, তখন আমার কি হবে, গো, আই গো। ঠিক আছে, আবার পাস্ট টেন্স হলে আই ওয়েন্ট, পাস্ট টেন্স হলে কি হবে, আই ওয়েন্ট, অতীতে আমি গিয়েছিলাম। তাহলে দেখো সাবজেক্ট দ্বারা কিন্তু যে ভাবটা নিয়ন্ত্রিত, অর্থাৎ সাবজেক্টের পার্সেন্ট, নাম্বার এবং পার্সেন্ট নাম্বার বলছি কেন, পার্সেন্ট নাম্বার দেখো এটা হি ছিল, তাহলে গোজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বেজে হয়, কিন্তু যেই না হয়ে গেল ফার্স্ট পারসন, ঠিক সেই মুহূর্তে হয়ে গেল গো, ভার্ব প্রেজেন্ট রূপ। তাহলে পার্সেন্ট, নাম্বার এবং টেন্স, টেন্সে কি হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে গো, পাস্ট টেন্সে কি হয়ে গেল, ওয়েন্ট। পার্সেন্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী যে ভাবটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এবার আমরা চলে যাব নন ফাইনাইট ভার্ব। দেখো নন ফাইনাইট, NIT, নন ফাইনাইট ভার্ব। তাই নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ কি, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া কাকে বলে না, যে ভার্ব সাবজেক্টের পার্সেন্ট এবং নাম্বার অনুযায়ী, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, তাহাকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে যে ভার্ব সাবজেক্টের পার্সেন্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে না বা পরিবর্তন হয় না কখনো, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো আই ওয়েন্ট দেয়ার টু সি, টু সি বা টু মিট হিম। ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম টু সি। দেখো এই যে একটা ভার্ব, দেখো টু সি বা টু মিট, সি আর মিট। ঠিক আছে, তাহলে দেখো আমি সেখানে গিয়েছিলাম টু সি অথবা মিট, সাক্ষাৎ করতে, হিম তার সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে আমি যাই যদি দিই, আই গো, আমি যাই, এটা আমি গিয়েছিলাম ফার্স্ট টেন্সে, এটা আই গো দেয়ার, আমি সেখানে যাই, টু সি অর মিট হিম। তাহলে দেখো কোন ভাবটা চেঞ্জ হচ্ছে, দেখো এই ফাইনাইট ভাবটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এই ভাবটির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ফাইনাইট ভার্ব কিন্তু সবসময় চেঞ্জ হবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? সে টু সি হোক, এটা সে ইনফিনিটিভ বলে চেঞ্জ হয়নি, আবার সিং হতে পারে, কোন পার্টিসিপল হলে চেঞ্জ হবে না, জেরানো হলে চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ট এগুলো হচ্ছে, বা ভার্বাল নাউন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এরপরে এক্সাম্পল, তাহলে আমরা স্ট্রাকচার 10 এর একটা এক্সাম্পল আমরা করব, একটা নয় আরো বেশি আমরা প্র্যাকটিস করব। দেখো EXAMPLE, এরকম বাংলা আমরা বলতে পারি, দুটো ভার্ব আনতে হবে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। দৈত্য শিশুদেরকে তার বাগানে খেলতে দেখেছিল। দেখো দৈত্য শিশুদেরকে
তার বাগানে খেলতে দেখেছিল। দেখো একটু বড় বাক্য, কিন্তু সো ইজিলি কিন্তু আমরা এটাকে ট্রান্সলেট করতে পারবো। তাহলে এই স্ট্রাকচার 10 এর সাহায্যে যে গঠনটা আমরা আগে করেছি পরপর বসে দাও। 1 নম্বর কি আছে, বাক্যের সাবজেক্ট। তাহলে দৈত্য শিশুদেরকে তার বাগানে খেলতে দেখেছিল। দেখো ফাইনাল ভার্ব কোনটা আর নন ফাইনাল কোনটা তোমাদের জানতে হবে। দেখো এই দেখেছিলটা হচ্ছে ফাইনাল ভার্ব, আর খেলতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এটা সম্পূর্ণ নয়। ঠিক আছে, তাহলে দেখেছিল, তাহলে কে দেখেছিল, দৈত্য। তাহলে আমি প্রথম সাবজেক্ট দেবো দি, কি দেবো, দৈত্য ইংরেজি কি, দি জায়েন্ট, GIANT, দি জায়েন্ট। ক্লিয়ার, আমি 1 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর কি বসবে, ফাইনিট ভার্ব কি আছে, দেখেছিল। দেখেছিল ইংরেজি কি, স। ঠিক আছে, সি মানে দেখা, এর পাস্ট রূপ হচ্ছে স, দেখেছিল 2 নম্বর। 3 নম্বর কি বসবে, অবজেক্ট। এই বাক্যের অবজেক্ট কোনো অবজেক্ট মাস্ট বি থাকতে হবে। শিশুদেরকে, কাদের দেখেছিল, শিশুদেরকে, তার শিশুদেরকে হচ্ছে অবজেক্ট, দি চিলড্রেন, CHILDREN, দি চিলড্রেন, শিশুদেরকে। এটা আমি দেব 3 নম্বর। ক্লিয়ার। এরপরে কি বসবে, ভার্ব 3 নম্বর। 4 নম্বর দেখো ভার্ব, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। দ্বিতীয় ভার্ব কোনটা, খেলতে। খেলতে মানে খেলার কাজটা ক্রমাগত চলছে। দেখো এটা ভালো করে লক্ষ্য করো, খেলতে। তাহলে আমি কি দেবো, খেলা কি, প্লে, PLAY, সঙ্গে আইএনজি যুক্ত, প্লেইং। 4 নম্বর। তারপর কি আছে, ওই বাক্যের প্লেইং এর অবজেক্ট কি, খেলতে। কি খেলতে, দেখো কোনো পাচ্ছি না, শুধু বাগানে আছে অবশিষ্ট অংশ। তাহলে আমরা কি দেব, অবজেক্ট নেই, উপযুক্ত প্রিপোজিশন, বাগানে, এ বিভক্তি অর্থে ইন, 5, ইন, তার বাগান, হিজ গার্ডেন, হিজ GARDEN, সরি দেখো হিজ গার্ডেন, ইন হিজ গার্ডেন, তার বাগানে, ফুল স্টপ। দেখো আগের 4টে বৈশিষ্ট্য বা নিয়ম প্রযোজ্য হয়েছে কিনা। তাহলে দেখো, দি জায়েন্ট স দি চিলড্রেন প্লেইং ইন হিজ গার্ডেন, এই প্লেইংটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। এই ভাবটা চেঞ্জ হবে, কিন্তু এ কিন্তু কখনো চেঞ্জ হবে না, সবসময় একই থাকবে, আনচেঞ্জড। দেখো কি বলেছি, দ্বিতীয় বাক্যের ভাবটি প্রথম বাক্যের অবজেক্টকে বোঝাবে। দেখো অবজেক্ট বোঝাতে, প্লেইং কারা করছে, খেলছে কারা, শিশুরা। সেকেন্ড, প্রথম বাক্যের অবজেক্টটি দ্বিতীয় বাক্যের কাজটি করবে। তাহলে দেখো অবজেক্টটি দ্বিতীয় বাক্যের কাজটি করছে, অর্থাৎ অবজেক্ট প্লেইং করছে কে, কারা প্লেইং করছে, খেলাটা করছে কারা, শিশুরা। তাহলে অবজেক্ট দ্বিতীয় বাক্যের কাজটি করছে। 3 নম্বর বৈশিষ্ট্য কি, একটা কন্টিনিউয়াস টেন্স, এই ভার্ব প্লাস আইএনজিটা একটা ক্রমাগত কাজটি চলছে বা ঘটছে বলে, খেলতে। খেলতে দেখলো মানে খেলার কাজটা ক্রমাগত হচ্ছে বা চলছে, একটা কন্টিনিউয়াস সেন্স থাকবে বা কন্টিনিউয়াস টেন্স, আর গোয়িং অন অ্যাকশন। দেখো গোয়িং অন অ্যাকশন, কিন্তু এই গোয়িং অন অ্যাকশন না হলে কিন্তু হবে না, হলো। আর এর নাম কি বললাম আমি, অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, কারণ অবজেক্টের পরে ঠিক বসবে, অবজেক্টের পরে বসে বলে এর নাম প্রেজেন্ট পার্টিসিপল, অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার। দেখো কত সহজে আমরা একটা বড় বাক্যকে এবং দুটো ভার্বের উপস্থিতিতে, একটা ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট, আমরা ইংলিশে ট্রান্সলেট করলাম। আরো বাক্য আমরা তৈরি করতে পারবো। দেখো শুধু যে স্বভাবটা ব্যবহার করবো তা নয়, আরো বিভিন্ন ধরনের ভাব তোমরা ব্যবহার করতে পারো। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো আমরা ট্রেনটিকে স্টেশন ছাড়তে দেখেছিলাম। দেখো আমরা ট্রেনটিকে স্টেশন ছাড়তে দেখেছিলাম। ঠিক আছে, আগে থেকে ছোট করো, আমরা ট্রেনটিকে স্টেশন ছাড়তে দেখলাম। কাকে, কোনটাকে দেখলাম, ট্রেনটিকে। কি ছাড়তে দেখলাম, স্টেশন ছাড়তে দেখলাম।
বা স্টেশন ছেড়ে চলে যেতে দেখলাম। দেখো দুটি ভার্ব আছে, দেখো দেখেছিলাম, ঠিক আছে, ফাইনিট ভার্ব। ছাড়তে নন ফাইনিট ভার্ব, তাহলে কিন্তু এই গঠনে পড়ে গেছে। দেখো আমরা, বলতে দাও উই। দেখেছিলাম ইংরেজি কি, আমরা এখানে ওয়াচ ব্যবহার করবো, ওয়াচড। আগেটা স ব্যবহার করছি, এবারে ওয়াচড, WATCHED, ওয়াচড। কাকে দেখলাম? ট্রেনটিকে, দি ট্রেন, অবজেক্ট, TRAIN, অবজেক্ট থাকবে, ঠিক আছে। এবার দেখো অবজেক্ট আছে, তার অবজেক্টের পর কি বসবে? যে কাজটি হবে, যে ভাবটি বসাবো সেই ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং ক্রমাগত চলছে বোঝাবে। ছাড়তে মানে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, কাজটি ক্রমাগত চলছে। তাহলে লিভিং, ছাড়া আইএনজি কি? ট্যাগ করা আইএনজি লিভ, লিভের সঙ্গে আইএনজি লিভিং, LEAVING, লিভিং। লিভিং কি ছাড়তে দেখলাম? স্টেশন, লিভিং দি। দেখো এর অবজেক্ট আছে, লিভিং এর অবজেক্ট স্টেশন, দি স্টেশন, STATION, ফুল স্টপ। দেখো 1 নম্বর দিয়ে দাও সাবজেক্ট, ওয়াচড 2 নম্বর, দি ট্রেন 3 নম্বর, লিভিং 4 নম্বর, ভার্ব প্লাস আইএনজি 5 নম্বর। আর কিছুই নেই, তাই দিচ্ছি না। দেখো লিভিং, কে লিভিং করছে? দি ট্রেন, ট্রেনের কাজটা কে করছে? ট্রেন, এই ভার্বের কাজটা কি করছে? ট্রেন করছে। আর লিভিংটা ক্রমাগত, কাজটি ক্রমাগত হচ্ছে, অর্থাৎ ছাড়ছে, ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটি। এবং এটা আছে অবজেক্টিভ, অবজেক্টের পরে বসতে বলে অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। তবে তার আগে বলছি একটা উদাহরণ আমি, তোমরা গাদা এক্সাম্পল তোমরা তৈরি করতে পারবে যখন তোমরা রাইটিং স্কিল করবে। এই গঠনের সাহায্যে অনেক অনেক বাক্য তোমরা লিখতে পারবে, ঠিক আছে। ধরো আমি জেলেদেরকে নদীতে মাছ ধরতে দেখেছিলাম। আমি জেলেদেরকে নদীতে মাছ ধরতে দেখেছিলাম, বা আমি তাকে নদীতে স্নান করতে দেখেছিলাম। কত বাক্য লেখা যাবে। তাহলে আমার বাক্যের সাবজেক্ট কি? আই। দেখেছিলাম স। কাজে দেখেছিলাম অবজেক্ট বসাও দি ফিশারম্যান জেলেদেরকে কি করতে? মাছ ধরতে, ফিশিং, মাছ ধরতে। ফিশিং হচ্ছে মাছ ধরা, ফিশিং ইন দি রিভার, বা ক্যাচিং ফিশেস ইন দি রিভার। ক্লিয়ার? দেখো তোমরা বলবে যে শুধু আমি এই 2 নম্বর ফাইনাল ভার্বটি স বলছি বা ওয়াচ বলছি, কিন্তু না, আরো অন্যান্য ভার্ব ব্যবহার করে কিন্তু আমরা এই বাক্য, এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো আমি লোকটিকে একটি খারাপ সংবাদ দিতে শুনলাম। দেখো নতুন ভার্ব ব্যবহার করলাম একটা, দেখো শুনলাম, আর ওই স বললাম না, দেখেছিলাম অমুক তমুক আর বললাম না। আমি লোকটিকে একটি খারাপ সংবাদ বা দুঃসংবাদ দিতে শুনলাম, ঠিক আছে। দেখো এই ঘটনা হবে। দেখো তাহলে এই শুনলামটা ফাইনাল ভার্ব, আর দ্বিতীয়টা কি হবে? দেওয়াটা একটা ভার্ব আছে, তাই নন ফাইনাল করে দাও, আমি, আই, ঠিক আছে। 1 নম্বর সাবজেক্ট। শুনলাম, শোনা কি? হিয়ার মানে শোনা, এর পাস্ট রূপ শুনলাম হার্ট, HEART, হার্ট মানে শুনলাম বা শুনেছিলাম। 2 নম্বর ফাইনাল ভার্ব, ঠিক আছে। 3 নম্বর কি বসবে? অবজেক্ট। কাকে শুনলাম? লোকটিকে। দেখো এই লোকটিকে হচ্ছে অবজেক্ট, দি ম্যান। লোকটিকে হতে পারে, তাকে হতে পারে, আই হার্ড হিম, তাকে, বা দি বয়, ঠিক আছে, যাই হোক না কেন, আই হার্ড দি ম্যান, এটা হচ্ছে 3 নম্বর অবজেক্ট। এরপরে কি বসবে? অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি, কাজটি ক্রমাগত চলছে। দিতে, লোকটিকে শুনলাম দিচ্ছে, তাহলে কি হবে? দিতে, গিভিং। দেওয়া ভার্ব কি? গিভিং, দিতে। 4 নম্বর, ঠিক আছে। কি দিতে? এর অবজেক্ট আছে, দেখো একটি খারাপ সংবাদ। একটি খারাপ সংবাদ কি? এ ব্যাড নিউজ, ব্যাড, ব্যাড নিউজ। এই বাক্যের প্রিপোজিশন আর কমপ্লিমেন্ট নেই, তাই দেওয়ার প্রয়োজন নেই, ব্যাড নিউজ।
এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আই হার্ট দি ম্যান গিভিং আ ব্যাড নিউজ, আমি মানুষটিকে শুনেছিলাম একটা দুঃসংবাদ দিতে। ঠিক আছে, সে কাউকে একটা দুঃসংবাদ জানাচ্ছে। দেখো এই যে গিভিং, এই কাজটা কে করছে? দি ম্যান। এই দিচ্ছে কে? সংবাদটা দিচ্ছে কে? দেওয়া দি ম্যান, অর্থাৎ অবজেক্ট কিন্তু এই কাজটি করছে, দেওয়ার কাজটি করছে, তাই অবজেক্টের পরে কিন্তু আমি বসালাম। ঠিক আছে, আর এই কাজটা দেখো গিভিং মানে দেওয়া কাজটি কিন্তু ক্রমাগত চলছে, একটা কন্টিনিউয়াস সেন্স, অর্থাৎ গোয়িং অন অ্যাকশন, দিচ্ছে, দিতে কাজটি চলছে, তাই আমি এখানে গিভিং ভার্বের সঙ্গে আইএনজি লিখলাম। এটা হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টের পরে বসছে বলে অবজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে এভাবেই তোমরা গাদা গাদা বাক্য তৈরি করবে সেন্টেন্স স্ট্রাকচার 10 ব্যবহার করে। আজকে একটা করলাম কেন না, এই স্ট্রাকচার 10টা একটু কঠিন আছে এবং বোঝার আছে, যাতে তোমরা খুব সুন্দরভাবে এবং সহজ সরলভাবে বুঝতে পারো, তার জন্য কিন্তু আমি স্ট্রাকচার 10 একটাই করলাম। এর পরের দিনও স্ট্রাকচার 11 হবে, 11, সেটাও কিন্তু এরকম বড় হবে। আরও একটা নিউ স্ট্রাকচার নিয়ে আমি আসবো এর পরের দিন। ঠিক আছে, তবে শেষ করার আগে একটা কথা বলি, তোমরা যদি চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবে এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দিবে, লাইক করবে, শেয়ার করবে এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করিবে।